সংকেত করো তবে একটি মৌলের যে যোজনী পাবা সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। আর এই সক্রিয় যোজনী যেটা সেটাই মূলত জারণ সংখ্যা। আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে পাঠদান করানোর জন্য। তো আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে জারণ সংখ্যা নির্ণয়। আমরা অত্যন্ত সাবলীলভাবে তোমাদেরকে জারণ সংখ্যা নির্ণয় করা শেখাবো। তোমাদের রসায়ন বইয়ের 148 এবং 149 এই দুই পৃষ্ঠায় জারণ সংখ্যার ব্যাখ্যা দেওয়া আছে এবং 150 পৃষ্ঠায় গিয়ে কাজ দেওয়া আছে। তো আমি প্রথমত তোমাদের এই জারণ সংখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করাবো, যে আসলে জারণ সংখ্যাটা কাকে বলে সেই জিনিসটা আগে জানা দরকার। তো পঞ্চম অধ্যায়ে তোমরা পড়েছো সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী নামে একটা টার্ম আছে পঞ্চম অধ্যায়ে। তো সক্রিয় যোজনী আশা করি তোমাদের মনে আছে, তবুও যদি মনে না থাকে তবে আমি সেইটা নিয়ে একটু আলোচনা করে দেই। মনে রেখো, কোনো যৌগের গাঠনিক সংকেত করলে একটি মৌলের যে যোজনী পাওয়া যায় তাকে ওই মৌলের কার্যকরী যোজনী বা সক্রিয় যোজনী বলে। ঠিক বোঝা গেল না, তাই তো? দেখো, মনে করো যে তোমাকে একটা যৌগ দেওয়া হয়েছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, তো এই সালফার ডাইঅক্সাইডে সালফার যদি কেন্দ্রীয় মৌল হয় তাহলে দুই পাশে দুইটা অক্সিজেন। তো অক্সিজেনের যোজনী দুই, যার যোজনী যত হবে তার ততটা বন্ধন বের হবে। তাহলে এই পাশে বন্ধন বের হবে দুইটা, তাই তো? আর এই পাশে বন্ধন বের হবে দুইটা। তাহলে এই দুইটা অক্সিজেনের ডিমান্ড পূর্ণ করতে গিয়ে সালফারের যোজনী দাঁড়ালো চার। তো এই চারটাকে বলে অক্সিজেনের সালফারের সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী। তো সালফারের কিন্তু তিনটি যোজনী আছে, 2, 4 এবং 6। সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। তো এই সর্বোচ্চ যোজনী থেকে যদি আমি এই কার্যকরী যোজনীটা বিয়োগ করি তাহলে সুপ্ত যোজনী পাওয়া যায়, সেটাও তোমরা জানো। তো আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে যে সক্রিয় যোজনী সমান জারণ সংখ্যা। অর্থাৎ তুমি কোন একটা যৌগের যদি গাঠনিক সংখ্যা, কিন্তু একটু পার্থক্য আছে, হালকা একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? যখন আমরা যোজনী বলি, যোজনী বলার সময় কিন্তু কোনো প্লাস কিংবা মাইনাস দিয়ে বলি না। যেমন হাইড্রোজেনের যোজনী 1, তো আমরা কি +1 -1 বলি? অন্যদিকে ক্লোরিনের যোজনী 1, সেখানেও কিন্তু +1 -1 বলি না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যদি জারণ সংখ্যা কখনো বলি, জারণ সংখ্যা মানে যোজনীটাই বলবো কিন্তু প্লাস অথবা মাইনাস দিয়ে বলবো। অর্থাৎ যদি ধাতু হয় তাহলে তার যে যোজনী সেটাই জারণ সংখ্যা হবে, কিন্তু প্লাস দিয়ে বলতে হবে। কিরকম? যেমন সোডিয়াম, তাহলে একটা যৌগ লিখলাম সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম হচ্ছে +1, এর জারণ সংখ্যা +1। কারণ কি? কারণ হচ্ছে সোডিয়াম হচ্ছে একটা ধাতু আর এর যোজনী 1, যেহেতু ধাতু এই জন্য দিয়েছি +1। অপরদিকে ক্লোরিন, এই ক্লোরিন কিন্তু এখানে -1 জারণ সংখ্যা প্রদর্শন করে। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই না? তো 1, কিন্তু আমরা তো পড়তে চাচ্ছি জারণ সংখ্যা, তো জারণ সংখ্যাতে প্লাস কিংবা মাইনাস উল্লেখ করতে হয়। তো এই কারণে জারণ সংখ্যা হয়ে গেল কত? -1। তো তোমাদের বইয়ের 149 পৃষ্ঠায় যে একটা বক্স আছে, এই বক্সের ভিতর কয়েকটা নিয়ম আছে। তো সেই নিয়মগুলো নিয়ে এখন আমি কথা বলছি। একটু মুছে নেই। দেখো, 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মে হচ্ছে, মনে রাখবা যে যারা ধাতু তাদের জারণ সংখ্যা হবে ধনাত্মক। অপরদিকে যদি অধাতু হয় তবে তার জারণ সংখ্যা হবে ঋণাত্মক, তাই তো? একটু আগেই যেটা দেখাইলাম যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম হচ্ছে +1 আর ক্লোরিন হচ্ছে -1। এখন দেখো পরবর্তী নিয়মটা চিন্তা করো। যদি কোনো মুক্ত মৌল হয়, মুক্ত মৌলের কিন্তু জারণ সংখ্যা 0 হয়। কত হয়? 0। তোমাকে যদি বলে যে সোডিয়ামের জারণ সংখ্যা কত,
তোমাকে শূন্য বলতে হবে। তোমাকে যদি বলে ক্লোরিনের জারণ সংখ্যা কত, তোমাকে শূন্য বলতে হবে। এখন বলতে পারো যে স্যার এখানে তো বললেন যে +1, আবার এখানে কেন শূন্য হয়ে গেল, তাই না? তো দেখো এখানে কিন্তু মুক্ত মৌলের কথা বলা হয়েছে। তো সোডিয়াম এখানে কি কারোর সাথে যুক্ত আছে? নাই, সে কিন্তু একাই। আর এখানে কি সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত ছিল। তো মনে রেখো, যুক্ত থাকলেই জারণ সংখ্যা থাকে, আর যুক্ত না থাকলে জারণ সংখ্যা থাকবে না। এখানে এরা মুক্ত, তাই এদের কোনো জারণ সংখ্যা নাই। মুক্ত মৌলের কোনো জারণ সংখ্যা থাকে না। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের 3 নম্বর নিয়মটা বলি, তো মনে রেখো যে কোনো নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হয়। তাহলে কি বললাম? নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ এটার মোট জারণ সংখ্যা শূন্য। কিভাবে দেখাবো? এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইড বাদে এবার পানি দিয়ে করি। পানি, পানি একটা যৌগ। তো পানি, এইদিকে দেখাচ্ছি, পানি, পানি একটা যৌগ। পানির হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, কারণ 2টা হাইড্রোজেন আছে আর 2টি মৌলের মাঝে প্লাস ব্যবহৃত হয়। অক্সিজেন, অক্সিজেন একটা অধাতু, তাহলে অধাতুর জারণ সংখ্যা কি? ঋণাত্মক। তাহলে অক্সিজেনের হবে -2। তাহলে এই যে 2 - 2, তাহলে দেখো পানিতে মোট জারণ সংখ্যা শূন্য আসলো। এভাবে যে কোনো নিরপেক্ষ যৌগের সর্বমোট জারণ সংখ্যা শূন্য হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের পরবর্তী নিয়ম পড়াই। মনে রেখো যে যদি কোনো যৌগমূলক থাকে, যৌগমূলক, তবে তার জারণ সংখ্যাটা হবে আধানের সমান। আধানের সমান। তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছো, যৌগমূলকের চার্ট ছিল। তো সেখানে অনেক যৌগমূলক ছিল, তার মধ্যে একটা মনে করো তো যে ফসফেট ছিল, PO4 3 নেগেটিভ। তাহলে যদি বলা হয় যে এইখানে জারণ সংখ্যা কত, তাহলে মোট জারণ সংখ্যা কিন্তু হবে -3। এখানে শূন্য বলা যাবে না, কারণ কি? এটা হচ্ছে যৌগমূলক, আর যৌগমূলকের জারণ সংখ্যা হবে তার আধানের সমান। তারপরে নিয়মে যাই, 5 নম্বর নিয়ম। তো 5 নম্বর নিয়ম তোমরা সবাই জানো যে গ্রুপ 1 এ যে সমস্ত মৌল অবস্থান করে তাদের সবার যোজনী 1। তো হাইড্রোজেন ব্যতীত বাকি সবাই কি? ধাতু। তো ধাতুর জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক। তার মানে হাইড্রোজেন বাদে যারা আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে এদের সবার জারণ সংখ্যা হবে +1, +1 হবে। অপরদিকে গ্রুপ 2 এ যখন যাবা, তো গ্রুপ 2 মানে কি? সবার যোজনী 2, তাহলে তাদের জারণ সংখ্যা হবে +2। অপরদিকে তুমি যদি গ্রুপ 17 এ যাও, গ্রুপ 17 যেখানে হ্যালোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এরা আছে, তো এদের যোজনী কত? 1। তো যেহেতু এরা অধাতু, তাই এদের জারণ সংখ্যা সবার হচ্ছে কত? -1। এখন আমরা 6 নম্বর নিয়মে যাব। 6 নম্বর নিয়মে হাইড্রোজেন নিয়ে একটু ভেজাল আছে। হাইড্রোজেন, তো হাইড্রোজেনকে আমরা সচরাচর জানি যে হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তোমরা পর্যায় সারণীতে পড়েছো যে এর কিন্তু অবস্থানের তারতম্য আছে। অর্থাৎ এই হাইড্রোজেনকে আমরা 1 নং গ্রুপে রাখতে পারি, আবার কি 17 নম্বর গ্রুপে রাখতে পারি, তাই না? তো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তাকে 1 নং গ্রুপে দেওয়া হয়েছে। তো এও ব্যতিক্রমধর্মী ভাবে হাইড্রোজেন যোজনী কত? 1, আর সে কি? অধাতু, তাহলে কত দেওয়ার কথা? -1। কিন্তু না, হাইড্রোজেন সচরাচর +1 জারণ সংখ্যা প্রদর্শন করে, +1 জারণ সংখ্যা প্রদর্শন করে। কিন্তু এই ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে। কিভাবে? এই হাইড্রোজেন সে তো +1 দেয়, কিন্তু কিছু কিছু যৌগ আছে হাইড্রাইড যৌগ, যেমন লিথিয়াম, অ্যালুমিনো হাইড্রাইড। তো এই যৌগতে যদি আমি হাইড্রোজেন বের করি, জারণ সংখ্যা হাইড্রোজেনের বের করি, তাহলে বের হবে কিন্তু -1। তো এটা আমরা যখন ম্যাথ করব, ম্যাথে এটা আমি করে দেখাবো যে এই যৌগটাতে হাইড্রোজেন কিভাবে -1। ওকে। তো এখন 7 নম্বর নিয়ম, লাস্ট নিয়ম। মনে রেখো যে অক্সিজেন ছাড়া কিন্তু অক্সাইড গঠিত হয় না। তো অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন তো অধাতু এবং সে কিন্তু সবসময় -2 যোজনী প্রদর্শন করার কথা, জারণ সংখ্যা প্রদর্শন করার কথা। কেন? তার যোজনী হচ্ছে কত? 2। তাহলে জারণ সংখ্যা কি হবে? -2। আচ্ছা, এখন দেখো তো এই অক্সিজেন দিয়ে যে অক্সাইড গঠিত হয়, অক্সাইড 3 ধরনের: সাধারণ অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড। তো
মনে রাখতে হবে যেটা সাধারণ অক্সাইড, তো সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। আর যদি বলি পার অক্সাইডে -1। আর যদি বলি সুপার অক্সাইড, তাহলে সুপার অক্সাইডে হচ্ছে -1/2। এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ যে সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, পার অক্সাইডে কত, সুপার অক্সাইডে কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আলোচনা হলো জারণ সংখ্যা নিয়ে। আমরা জারণ সংখ্যা বলতে এক বাক্যে যদি বলি যে কোন মৌলের সক্রিয় যোজনীটাই মূলত জারণ সংখ্যা, কিন্তু যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস বলতে হয় না, অন্যদিকে জারণ সংখ্যা প্লাস মাইনাস বলতে হয়। আমরা আজকের লেসনের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন একটি যৌগ থেকে কোন একটি মৌলের জারণ সংখ্যা বের করব এবং সেটার মাধ্যমে আজকে আমরা বিদায় নেব। দেখো, আমরা যদি KMnO4, এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখানে দেখো ম্যাঙ্গানিজ আছে, তো ম্যাঙ্গানিজের নিচে সুন্দর করে দাগ দেওয়া আছে। তো এর অর্থ হচ্ছে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে। তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে, তো নিয়ম হচ্ছে প্রথমে তুমি ধরে নিবা যে ধরি যেটার নিচে দাগ দেওয়া আছে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা x ধরে নিবা। মানে এখানে ম্যাঙ্গানিজ আছে, তো তুমি ম্যাঙ্গানিজের জায়গায় x ধরছো। যদি অন্য কোনো মৌল দিয়ে যৌগ হইতো তো ওইটার জায়গায় x ধরতা, ঠিক আছে? যেটাই থাকবে, যেটা বের করতে বলবে ওইটার জায়গায় তুমি x ধরবা, ঠিক আছে? তা আমি x ধরে নিছি। এখন শর্ত মতে তোমরা যদি লেকচারটা ফলো করো সুন্দর করে, তো দেখো তো পটাশিয়াম, তো কি বললাম যে 1 নং গ্রুপে না, 1 নং গ্রুপে আছে। তো 1 নং গ্রুপে থাকলে কি তার যোজনী কত 1, জারণ সংখ্যা কত +1। এই যে পটাশিয়াম দিলাম আমি +1, আমরা কিন্তু জারণ সংখ্যা বসাচ্ছি, যোজনী না। আচ্ছা, তারপরে দেখো দুইটা মৌলের মাঝে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। এখন এখানে ধরলাম আমি x, কেন x ধরলাম? এই যেখানে ধরে নিয়েছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x, এজন্য x দিলাম। এখন দেখো অক্সিজেন তো শিখে আসলাম যে -2, তো দেখো তো অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে এই যে 4 দিয়ে গুণ দিলাম। এখন কোন একটা যৌগের মোট জারণ সংখ্যা কত হয়? 0। এই যে সমান দিয়ে দিলাম 0, তাই তো? এখন দেখো সুন্দর করে হিসাব দেই, এই যে 1 প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 দুগুণে 8 = 0, বা x - 7 = 0, বা x সমান 7। কি পেয়ে গেছি? 7। এখন তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? অতএব ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা +7। ম্যাঙ্গানিজ কিন্তু ধাতু, হ্যাঁ, তো তার জারণ সংখ্যা বের হয়েছে +7। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে মূল কথা দাঁড়ালো কি, যে যেই যৌগটা দেওয়া থাকবে যৌগের মাঝে একটা মৌলে কিন্তু কি করা থাকবে, দাগ দেওয়া থাকবে বা অন্য কোনো কালার করে দেওয়া থাকবে, এবং ওইটা থেকে তোমাকে জারণ সংখ্যা বের করতে বলবে। তো তুমি আগে ওইটাকে x ধরে নিবা, x ধরে নেওয়ার পর ওই জায়গাটাতে x বসাবা, আর বাকি জায়গাগুলোতে জারণ সংখ্যা তোমাকে বসাতে হবে। তো এইটাতে মজার ব্যাপার কি জানো, যে তোমাকে কিন্তু যোজনী জানতে হবে। কেমিস্ট্রির বেসিক হচ্ছে মৌলগুলোর যোজনী জানতে হবে এবং পর্যায় সারণী সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তখন তুমি কিন্তু কেমিস্ট্রিতে ভালো করতে পারবে। কেমিস্ট্রিতে ভালো করার একমাত্র উপায় তোমাকে মৌলসমূহের যোজনী জানতে হবে এবং যৌগমূলকের যোজনী জানতে হবে। তো এখন তোমাদের জন্য কাজ হলো, তোমাদের বইয়ের 150 পৃষ্ঠায় দেখবা বক্সের ভিতরে কতগুলো যৌগ দেওয়া আছে। এই যৌগের মাঝে কোনো একটা মৌল অন্য কালার করে দেওয়া আছে, হয়তো লাল, সবুজ, নীল ইত্যাদি করে দেওয়া আছে। তো ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, জারণ সংখ্যা তোমরা বের করতে পারছো নাকি পারছো না। যদি কোনো সমস্যা হয় তোমরা আবারও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা আজকে প্রথম ভিডিও করলাম, তো এখানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তো তোমরা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং আমরা পরবর্তীতে আরো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাও এবং কোন অধ্যায়ের তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা পরবর্তীতে চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুসারে সেই ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।